আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ৭ জানুয়ারি দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বললেন প্রধানমন্ত্রী। যাদের নির্বাচন করার সক্ষমতা নেই তারাই ভোট বর্জন করে। তীব্র তাপদাহের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি, ঢাকায় সন্ধ্যায় গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে কমবে তাপমাত্রা। অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত মানছে না অনেক শিক্ষার্থী, প্রতিবাদে মানববন্ধন। এবং হবিগঞ্জের মাধবপুরে ট্রাক প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভির প্রতি বৃহস্পতিবারের বিশেষ আয়োজন পাবলিক ভিউ। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ৭ জানুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যাদের নির্বাচন করার সক্ষমতা নেই তারাই ভোট বর্জন করে। সকালে গণভবনে থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অতি বাম ও অতি ডান মিলে সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে এবং তারা জনগণের সাড়াও পাচ্ছে না। 14 দলীয় জোট আরও সক্রিয় হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। রাকিব হাসানের রিপোর্ট। দ্বিপাক্ষিক সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইউএনএসকেপের ৮০তম অধিবেশনে যোগদান সহ 6 দিনব্যাপী থাইল্যান্ড সফরের আদ্যপ্রান্তে তুলে ধরতেই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন। সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা এবং আঞ্চলিক সম্পৃক্ততা বৃদ্ধির জন্য বাংলাদেশের বিশেষ প্রয়াস হিসেবে এই সফরটি সফল ও ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি। লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন। আমার শক্তি হচ্ছে দেশের জনগণ। কাজে জনগণের শক্তির উপরে আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটাও বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতায়, কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। আমাদের দল তো কোনো ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী কোনো ডিক্টেটর, মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে বের হয়নি। কাজে এখানে জনগণের ইচ্ছার প্রতিফলনটাই ঘটেছে। এখন যারা গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই বলে, তারাই তো ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়েছিল, এটাই তো তারা ভুলে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের চেষ্টা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন উপজেলা নির্বাচন নিয়েও। আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাবমুক্ত যেন হয়, প্রভাবমুক্ত যেন হয়, মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আবার আমাদের আওয়ামী লীগ যেহেতু আমরা করি, আমাদের অনেকে তো পরিবারে অনেকে তো দীর্ঘদিন ধরে একটা জায়গায় তারা আগেই নির্বাচন করে, মানে যিনি এমপি হয়েছেন তার বহু আগে থেকে নির্বাচন করে, কেউ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, কেউ উপজেলা চেয়ারম্যান, সেরকম তাদের তো ট্র্যাডিশনালি আছে। তাদেরকে আমরা মানা করি কী করে? তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আর এক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে, যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমাদের নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। যুদ্ধ পরিস্থিতিকে উস্কে দেয়া আবার মানবাধিকার নিয়ে কথা বলা আমেরিকার দ্বৈত নীতির সমালোচনা করেন সরকার প্রধান। এক জায়গায় মানুষ খুন করলে তারপর আবার তাদেরকে আবার টাকাও দেওয়া হয়, অস্ত্রও দেওয়া হয়, মানুষ হত্যা। আবার অপর জায়গায় দেখা গেলো যে মানবাধিকার নিয়ে। তো এই যে মানবাধিকার সংস্থাগুলি, আমাদের দেশেও তো কত মানবাধিকারের বিরাট বিরাট প্রবক্তারা আছে, তারা চুপ কেন? সেটা আমারও প্রশ্ন। আমি তাদের কাছে জিজ্ঞেস করি যে তারা চুপ কেন, এখন কথা বলে না কেন, বা তারা ব্যবস্থা নেয় না কেন? বা এতগুলি সংস্থা, সেই সাংবাদিক থেকে শুরু করে সবার জন্য তো বিরাট বিরাট আন্তর্জাতিক সংস্থা, কিছু হলে বাংলাদেশে কিছু হলেই তো তারা খুব সোচ্চার, এখন কেন চুপ? রাজনৈতিক জোট 14 দলের সাথে খুব শীঘ্রই বৈঠক হবে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। 14 দল তো অবশ্যই আছে, থাকবে না কেন? তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে, যোগাযোগ নেই তা তো না। এখন 2-4 জন বিক্ষিপ্ত কী বলছে আমি জানি না, কিন্তু আমাদের যিনি সমন্বয় করেন আমির হোসেন আমু সাহেবের উপরেই দায়িত্ব দেওয়া আছে দলের পক্ষ থেকে, তিনি যোগাযোগটা রাখেন এবং আমি খুব শীঘ্রই তাদের সাথে আবার বৈঠকও করব।
রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। তীব্র তাপদাহের পর অবশেষে চট্টগ্রামে এসেছে স্বস্তির বৃষ্টি। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায় 28 মিলিমিটার। তবে বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহের মধ্যেও আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ AKM নাজমুল হক। ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি সহ ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছেন তিনি। 3 মে থেকে কমতে পারে তাপমাত্রার পারদ। আবু সাইদ অপুর রিপোর্ট। তীব্র গরমে ওষ্ঠাগত জনজীবন। তাই তো বিশেষ করে গরম যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজনের। খুব গরম লাগছে তো এই জন্য ছায়ায় দাঁড়িয়ে আছি। গরমে গাড়ি চালা যায় না, গরমের তাপটাই খুব, আজ মানুষ কম রিস্কায় উঠতেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে মে মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। দেশের চট্টগ্রাম ও সিলেট, ঢাকা, ময়মনসিংহ সহ বরিশালের কোথাও কোথাও 1 থেকে 3টি মৃদু থেকে মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। হতে পারে শিলাবৃষ্টিও। এমন পরিস্থিতিতে কি বার্তা দিলেন আবহাওয়াবিদ AKM নাজমুল হক? আর দেশের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা হ্রাস পেতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। অপরিবর্তিত থাকবে সারা দেশের রাতের তাপমাত্রাও। আমরা আশা করছি যে আজকে ঢাকা বিভাগের ইস্টার্ন পার্টেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের বৃষ্টিপাতের বৈশিষ্ট্যই হচ্ছে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি থাকবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এই সময়ের মধ্যে বৃষ্টিপাত হওয়ার চান্স আছে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। পশ্চিমাঞ্চল, খুলনা, রাজশাহী বিভাগের অঞ্চলগুলোতে যে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে, এই সিভিয়ারিটি কিছুটা কমে আসতে পারে। আর প্রচণ্ড তাপপ্রবাহ কমাসহ কবে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার ব্যাখ্যা সহ কিছু কিছু অঞ্চলে হিটওয়েভ অ্যালার্ট প্রসঙ্গেও কথা বলেন তিনি। তবে 3 মে থেকে কমবে তাপমাত্রার পারদ। আর আমরা আশা করছি যে ঢাকা বিভাগে যে তাপপ্রবাহ রয়েছে সেটাও ইন্টেন্সিটি কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। 3 তারিখের পরে ঢাকা থেকে ইস্টার্ন পার্টে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই এলাকাগুলোতে হিটওয়েভ এরিয়া কমে যেতে পারে। দেশের চলমান তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে হলে আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস দেওয়া হয়েছিল আগামীকালকা থেকে বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় হবে, সেটি যদি হয় তাহলে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শকের পর্যায়ে রয়েছে পাবলিক ভিউ। গেল সপ্তাহ ধরে প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ রাজধানীবাসী। গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা তাদের। আর ধীরগতির বাতাসের সাথে আগুনের হলকা তো রয়েছেই। আবু সাইদ অপুর আরও একটি রিপোর্ট। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ অপু। আজকে যে বিষয়ে আমি কথা বলবো তা হলো যেভাবে সারা দেশে তাপমাত্রা বেড়ে চলেছে, এ নিয়ে নগরবাসী কি বলছেন আর তাদের পরামর্শই কি, তা নিয়ে আমরা কথা বলতে চাই নগরবাসীর সাথে। তবে তার আগে দেখে আসা যাক ছোট্ট একটি প্রতিবেদন, তাহলেই অনুধাবন করা সম্ভব কি পরামর্শ দিলেন নগরবাসী। দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এতে দেখা দিয়েছে হিটস্ট্রোকের সংখ্যাও। অবজ্ঞা করলে হতে পারে মৃত্যু। 1998 সালের পর গেল 39 বছরের ইতিহাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এরই মধ্যে, যার প্রভাব পড়েছে সারা দেশে। আর এই তাপমাত্রা আগে কখনো অনুভব করেনি মানুষ। আর কত গ্লাস যে শরবত খায় এটা কাউন্টিং ছাড়া। কিছুক্ষণ পর পর পানি শরবত, স্যালাইন এগুলি খাচ্ছি আর কি। এরই মধ্যে তাপমাত্রার পারদ বেড়ে চলেছে, যদিও স্বস্তির বার্তা রয়েছে, এমন বার্তা দিলেন আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহ উঠে যাবে না সেটা আমরা বলতে পারছি। 4 তারিখের কাছাকাছি সময় থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের স্বস্তিদায়ক একটা আবহাওয়া বাংলাদেশে বিরাজ করতে পারে, যদি কালবৈশাখীর বৃষ্টিটা আমরা 4 তারিখ থেকে কন্টিনিউ প্রতিদিন কিছু না কিছু পাই। তবে এমন প্রেক্ষাপটে কি পরামর্শ দিলেন নগরবাসী, আর কিভাবে বা তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা সম্ভব? তীব্র তাপদাহে মানুষ কষ্ট পাচ্ছে, এর থেকে মুক্তির একমাত্র উপায় আমি মনে করি সমন্বিত বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা উচিত। জলবায়ুর পরিবর্তন না আসা পর্যন্ত এই তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না আর কি। প্রতিটা জায়গায় জায়গায় পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। আজকে থেকে 100 বছর আগে গাছপালা যে হিসেবে ছিল, এখন ওইসব গাছপালা নাই, এখন গাছপালা দড়ি কাটা ফেলাইতেছে, এই জন্য বেশি সমস্যা হইতেছে। সরকার একটা পরিকল্পিত নগর করার জন্য বিল্ডিং বা গ্লাসের বিল্ডিংগুলো বন্ধ করা উচিত। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো নাগরিকদের প্রত্যাশা প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে।
তীব্র গরমে বরগুনায় বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ার প্রকোপ। চলতি মাসে 1000-এরও বেশি রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন। এসব রোগীর মধ্যে অধিকাংশই শিশু ও বয়স্ক। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বরগুনার প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। তীব্র তাপদাহে গত 7 দিনেই ডায়রিয়া আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 400 রোগী। হঠাৎই ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে নিত্য প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। আইভি স্যালাইন ছাড়া অন্য ওষুধপত্র বাইরে থেকে কিনতে হচ্ছে বলে জানান রোগীরা। হঠাৎই ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। পর্যন্ত গত 1 মাসে 1300-র মতো ডায়রিয়া রোগী এখানে ভর্তি হয়েছে এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছে। এখানে শিশু এবং বৃদ্ধ রোগীর ডায়রিয়ার প্রকোপই বেশি। তাপমাত্রা কমে এলে গরমজনিত রোগের প্রাদুর্ভাব কমবে আশা চিকিৎসকদের। ইলিয়াস কমল, মাইটিভি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত অছাত্র ও হত্যা মামলার আসামি কর্তৃক শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে লোক প্রশাসন বিভাগ ও প্রত্নতাত্ত্বিক বিভাগের শিক্ষার্থী সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। আজ বেলা 11টা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে শিক্ষার্থীদের একাডেমিক ক্লাস খুলে দেয়া হলগুলো বন্ধের ঘোষণা তুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত 10টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সবশেষ গত 31 মার্চ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে হাসপাতালের CCUতে ভর্তি করা হয়। সেখানেই তার পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা চলে। পরে 2 এপ্রিল বাসায় ফেরেন তিনি। ক্রনিক লিভার ডিজিজের মারাত্মক জটিলতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন। ওনার যে স্থায়ী চিকিৎসা, যেটি করলে উনি হয়তো দীর্ঘ সময় ভালো থাকতেন, দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে পারেন, দীর্ঘ সময় সুস্থ থাকতে পারেন, সেই চিকিৎসা করার জন্য আজকেও চিকিৎসকরা বলেছেন যত দ্রুত সম্ভব ওনাকে দেশের বাইরে। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। বুধবার রাত 2টায় ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার বাদশা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম খান জানান, প্রাইভেট কারটি ঢাকা থেকে ফিরছিল, অন্যদিকে ট্রাকটি যাচ্ছিল ঢাকার দিকে। হরিতলায় পৌঁছালে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়, যাতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। 5 যাত্রী সবাই ঘটনাস্থলেই মারা যান। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দর্শক, এই পর্যায়ে রয়েছে আমাদের কৃষি। তীব্র তাপদাহ ও অনাবৃষ্টিতে বিপাকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কয়েক হাজার কৃষক। পানির অভাবে সেচ সংকটে পড়েছেন চাষিরা। ফসলের ক্ষেতে বাড়তি টাকা খরচ করে ফলন বিপর্যয়ের শঙ্কা করছেন তারা। অন্যদিকে ধান টিকিয়ে রাখতে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। প্রকৃতিতে বইছে প্রবল খরতাপ, যার প্রভাব পড়েছে কৃষি জমিতে। পানির অভাবে খাখা করছে ধান ক্ষেত, ধরেছে ফাটল। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর, রহমতপুর ও রাধানগর ইউনিয়নের বিভিন্ন ধান ক্ষেতে এমন অবস্থা। সময় মতো পানি দিতে না পারায় ধানে চিটা ধরতে শুরু করেছে। পানি বাগত ধান পাতাল বসাচ্ছি আর কি করছি, তার অবসর পাই না। আমাদের জমিতে সাহার আর বিষ দিয়ে অবকাশ নাই। আমাদের যেটা খরচ আগে করেছি বাদে এখন 3000 টাকা বিঘায় খরচ আসছে। উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মহানন্দা ও পূর্ণভবা নদীর পানি শুকিয়ে যাওয়ায় সেচ দিতে পারছেন না কৃষকেরা। পানির অভাবে ধানের শীষ মরে যাচ্ছে। প্রতি বিঘায় বাড়তি টাকা খরচ করে ফলন বিপর্যয়ের শঙ্কা করছেন চাষিরা। নদীর ধ্বংস হয়ে যাওয়ার কারণে আমরা পানি পাচ্ছি না। 2-4 হাজার 10,000 বিঘা মাটি ধানের এরকম 60% বাদ।
তাপপ্রবাহে ধানি জমি পরিচর্যা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের কথা জানান কৃষি অধিদপ্তরের এই কর্মকর্তা। কৃষি কর্মকর্তাকে আমরা মানে নির্দেশনা দিয়েছি যে এই কৃষকগুলো খোঁজখবর রাখে, নামগুলো লিপিবদ্ধ রাখতে, একটা তালিকা তৈরি রাখতে, ভবিষ্যতে যদি কোনো পুনর্দনা আওতায় বা অন্য কোনো ভাবে যদি কৃষি অফিস থেকে সহযোগিতার সুযোগ থেকে আমরা সেই সহযোগিতা করার চেষ্টা করব। চলতি মৌসুমে গোমস্তাপুর উপজেলায় 15,720 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ বিকেল 5টায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে গত 15 এপ্রিল অধিবেশন আহ্বান করেন। আজ অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্য বিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরী সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপিত হবে। ঝিনাইদহ 1 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল হাই মারা যাওয়ায় রেওয়াজ অনুযায়ী তার উপর আনা শোক প্রস্তাবের উপর আলোচনা হবে। এরপর অধিবেশন মুলতবি করা হবে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 7 জানুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বললেন প্রধানমন্ত্রী। যাদের নির্বাচন করার সক্ষমতা নেই তারাই ভোট বর্জন করে। তীব্র তাপদাহের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি। ঢাকায় সন্ধ্যায় গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে কমবে তাপমাত্রা। অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত মানছে না অনেক শিক্ষার্থী। প্রতিবাদে মানববন্ধন। এবং হবিগঞ্জের মাধবপুরে ট্রাক প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvpg news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।